সাধারণ অধিকার আছে কথা বলার। অভ্যুত্থানের পরে তো আমরা এইটুকু চেয়েছিলাম যে শুধুমাত্র কথা বলার অপরাধে কেউ মানে হত্যাযোগ্য হয়ে উঠবেন না। কথা বলার ক্ষেত্রে কোনো লেভেল ঠিক করা আছে কি না? আপনি কথা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কথা আমি বললে আমার বিরুদ্ধে কত ধরনের অবমাননার মামলা হয়ে যেতে পারে, কত ধরনের হামলা হতে পারে। নির্বাচন আসলে লেভেল প্লেয়িং ফিল্ডের কথাটা আলোচনা হয়, এটা আমাদের বেশ কয়েক বছর ধরে, বলবো কি প্রায় কয়েক দশক ধরেই চলছে। আমরা তো 12টা জাতীয় সংসদ নির্বাচন করেছি, এবার 13তম নির্বাচন হবে। এই 12টা জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেকটার ক্ষেত্রে কথাটা এরকম না হলেও বিষয়টা এরকমই ছিল যে নির্বাচনের সময় পুলিশ প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। এটাকে আমরা বলি যে এটার মাধ্যমে প্লেয়িং ফিল্ডটাকে লেভেল রাখা হয়নি। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড শুরু করতে হবে আরও অনেক জায়গা থেকে। এখন হচ্ছে যে প্লেয়ার্স কন্ট্রোল ফিল্ড, মানে যে প্লেয়াররা কীভাবে ফিল্ডটাকে কন্ট্রোলে রাখবে। এখন একটা কথা প্রথমে দেখুন, আপনারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছি, একটা কি সাধারণ অধিকার আছে কথা বলার? যখন একজন বলেছেন যে অমুক তার কেবলা ঠিক করে ফেলেছে, ওই কথাটা আমি যদি কেবলা সংক্রান্ত কোনো কথা বলি, কালকে তো আমার বিরুদ্ধে মব করে দেবে তারা, আমি বলতে পারবো? ফলে এটাও খেয়াল করতে হবে যে কথা বলার ক্ষেত্রে কোনো লেভেল ঠিক করা আছে কি না। আপনি কথা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কথা আমি বললে আমার বিরুদ্ধে কত ধরনের অবমাননার মামলা হয়ে যেতে পারে, কত ধরনের হামলা হতে পারে। ফলে সব জায়গায় এটা বিবেচনা করতে হবে। 1 2 নম্বর হচ্ছে যে এই যে পুলিশ প্রশাসন এবং কর্মকর্তাদের যে ভূমিকা, এটা কি আমরা অভ্যুত্থানের পর থেকে দেখছি না? অভ্যুত্থানের আগে আমাদের প্রধান বিতর্ক ছিল, প্রধান বিরোধ ছিল যে রাষ্ট্র ক্ষমতাটাকে কাজে লাগিয়ে বিরোধী পক্ষকে দমন করা হচ্ছে। আমরা দেখেছি যে রাষ্ট্রের সম্পদ তছরূপ করা হচ্ছে। আমরা দেখেছি যে জনগণের সম্পদ লুট করা শুধু নয়, দেশের বাইরে পাচার করা হচ্ছে। আমরা দেখেছি যে সমালোচনা করার অপরাধে গুম হয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অন্যায়ভাবে জেলে পাঠানো হচ্ছে এবং মামলা ছাড়াও জেলে থাকছেন অনেকে। এগুলোর বিরুদ্ধেই তো আমাদের অভ্যুত্থানটা ছিল। অভ্যুত্থানের পরে তো আমরা এইটুকু চেয়েছিলাম যে শুধুমাত্র কথা বলার অপরাধে কেউ মানে হত্যাযোগ্য হয়ে উঠবেন না। তো আগে ছিল কথা বললেই সে হলো মানে স্বাধীনতার শত্রু, এখন কথা বললেই সে হয়ে যাচ্ছে জুলাইয়ের শত্রু। তাহলে ফিল্ডটা কিন্তু একই রকম থাকলো। এখন ফিল্ডটার উপর কে কন্ট্রোল নিয়েছে তার উপর নির্ভর করে। ফলে আমরা যদি সত্যিকার অর্থেই কনসেপচুয়ালি মনে করি যে ফিল্ডটা লেভেল থাকতে হবে, 2 দিন আগে যারা এখন কথা বলছেন, যাদের বিরুদ্ধে কথা বলছেন, যারা কথা বলছে তারাও কিন্তু পুলিশ এবং প্রশাসনকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তাদের ইচ্ছা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী তারা নিয়োগ বদলি সব কিছু করেছেন। এখন আবার আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমরা মনে করি বাসদের পক্ষ থেকে মনে করি দুটাই খারাপ, দুটাই অন্যায়। এবং দুটোর ফলে যা হচ্ছে যে কেউ স্বতঃস্ফূর্তভাবে মানে আত্মসমর্পণ করছেন, কেউ ভয়ে আত্মসমর্পণ করছেন, কেউ আবার ভক্তিতে আত্মসমর্পণ করছেন, কেউ আবার ভবিষ্যতের আকাঙ্ক্ষায় নিজেকে সমর্পণ করছেন, সে আর আত্মসমর্পণ না। ফলে এইগুলোর হাত থেকে যদি আমরা বাঁচতে পারি, পুলিশের যে প্রফেশনাল রেসপন্সিবিলিটি, প্রশাসনিক কর্মচারীদের যে প্রফেশনাল রেসপন্সিবিলিটি, সেই জায়গায় আনা দরকার। আমরা এই জন্য প্রশাসনের সংস্কার বলি, পুলিশের সংস্কারের কথা বুঝতে চেয়েছিলাম। তো সেগুলো কিন্তু আমাদের করা হলো না। ফলে আমরা এটাও মনে করি যে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড শুধু এই জায়গায় নয়। আচ্ছা, টাকার ক্ষেত্রে কি লেভেল প্লেয়িং ফিল্ড আছে? 50,000 টাকা জামানত দিতে হবে, তারপরে আপনাকে সিডি কিনতে হবে। ফলে প্রথমে নির্বাচনের শুরুতেই তো আপনার 1 লক্ষ টাকা চলে যাবে। দ্বিতীয়ত যদি আসি যে বলা হয়েছে ভোটার প্রতি 10 লাখ টাকা করে, 10 টাকা করে খরচ করবে, তাহলে কোথাও 40 লাখ টাকা, কোথাও 50 লাখ টাকা একটা খরচের কথা বলা আছে। কিন্তু 40 লাখ 50 লাখ টাকা তো নির্বাচনের শুরুতেই অনেকে খরচ করে বসে আছেন। আচ্ছা, সেখানে কি লেভেল প্লেইং ফিল্ড থাকছে? এইগুলো কিন্তু আলোচনায় আসছে না, এখন শুধু পুলিশ আর প্রশাসনের টাকা। আর একটা বলে শেষ করি, হলফনামায় যে ইতিমধ্যে যা দেখতে শুরু করলাম আমরা, কি পরিমাণ আয় করেন এবং কোথা থেকে সেই আয় আসে। বার্ষিক আয় দেখাচ্ছেন 3,60,000 টাকা, কিন্তু নগদ টাকার স্থিতি দেখাচ্ছে। ফলে এক্ষেত্রেও কি লেভেল থাকলো? ফলে আমরা মনে করি যে লেভেল প্লেইং ফিল্ডের কথাটা যখন আসে, সমস্ত ক্ষেত্রে এই বিবেচনাটা করা দরকার।